ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আইএমএফের ঋণ প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন যে আইএমএফের কাছ থেকে আওয়ামী লীগ সরকারের সময়ই ঋণ নেওয়ার একটি চুক্তি হয়েছিল। পরে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তারা ঋণের একটি অংশ ছাড় করেছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আইএমএফের পক্ষ থেকে তারা জানিয়েছিল তারা তখনকার যে কিস্তি ডিসেম্বর মাসে ছাড়ার কথা সেটি তারা ছাড় করেনি। তারা নির্বাচিত সরকারের সাথে আলোচনা করে ছাড় করবে। নির্বাচিত সরকার আসার পরে তারা আগ্রহ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, আলোচনা করার। তারা তাদের সর্বশেষ কী পরিস্থিতি ছিল ঋণের এবং এই ঋণের প্রয়োজনীয়তা কতটুকু, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে আইএমএফ আসলে এখন কী অবস্থান নিয়েছে বা তারা কী ধরনের আগ্রহ প্রকাশ করছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন আইএমএফ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা বা আলোচনা করার জন্য প্রস্তাব পাঠিয়ে একটি চিঠি পাঠিয়েছে এবং তারা আসতে চায় আগামী মার্চের 9 থেকে 10 তারিখে। আসলে আইএমএফের ঋণের সর্বশেষ পরিস্থিতি কী এবং এই যে আইএমএফ আসতে চাচ্ছে তাদের আসার প্রেক্ষিতটি কী? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে 2023 সালের 30 জানুয়ারি আইএমএফের সাথে আওয়ামী লীগ সরকারের সময় একটা চুক্তি হয়েছিল। তখন $4.7 বিলিয়ন একটা ঋণ চুক্তি হয়েছিল, যেটা 7 কিস্তিতে বাংলাদেশকে দেওয়ার কথা 6 মাস পর পর। তো সেখানে বাংলাদেশ 5টি কিস্তি পেয়েছে এবং 6ষ্ঠ কিস্তি গত ডিসেম্বরে যেটা পাওয়ার কথা ছিল সেটা পায়নি। এবং এর মধ্যে যে গত জুনে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা ঋণের পরিমাণ আরেকটু বাড়িয়েছে এবং একটা কিস্তি আরও যোগ হয়েছে। ফলে ঋণের পরিমাণ আমাদের যে এখন যে আইএমএফের সাথে টোটাল ঋণ চুক্তি, সেখানে ঋণের পরিমাণ $5.5 বিলিয়ন। তো আমরা ইতিমধ্যে $3.64 বিলিয়ন পেয়েছি এবং গত ডিসেম্বর এবং আগামী জুন মিলে আমাদের $1.3 বিলিয়ন পাওয়ার কথা। তো আপনি যেটা বলছিলেন যে গত অক্টোবরের শেষে যখন ওয়াশিংটনে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সম্মেলন হলো, সেখানে আমাদের তৎকালীন অর্থ উপদেষ্টা এবং গভর্নর তারা সেখানে গিয়েছিলেন বাংলাদেশের পক্ষে এবং সেখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা না করে তারা ঋণের কিস্তি ছাড় করবে না। তো এখন যেহেতু বিএনপি নতুন সরকার গঠন করেছে নির্বাচনের পরে, তো তারা বাংলাদেশে আসার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং সেটা যেটা বলছেন যে মার্চের 9 এবং 10 তারিখে এখানে 3 সদস্যের একটা হাই লেভেল টিম আসছে। এই টিমের প্রধান হচ্ছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর শ্রীনিবাস ওনার নাম। তো উনি আসছেন। তো স্বাভাবিকভাবে এখানে যেটা বোঝা যাচ্ছে যে আইএমএফের এই ঋণের যে শর্তগুলি ছিল, যে সংস্কার, আমাদের ব্যাংকিং সেক্টর এনবিআর রিফর্ম, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, আমাদের সোশ্যাল সেফটি নেট বৃদ্ধি করা, তারপরে সাবসিডি কমানো, এরকম অনেক বিষয় ছিল যেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কিছু করার চেষ্টা করছে, আবার অনেক কিছু করেনি। যেমন সরকার ব্যাংকিং সেক্টর রিফর্মের চেষ্টা করছে, এনবিআর রিফর্মের চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের সময় যে আইএমএফের সাথে চুক্তি অনুযায়ী দফায় দফায় গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর একটা ইনিশিয়েটিভ ছিল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেনি। তারা গ্যাস বিদ্যুতের দাম বাড়ায়নি। ফলে অনেক সংস্কার, অনেক শর্ত নিয়ে নতুন সরকারের সাথে তাদের আলোচনা হবে। জনাব তারেক রহমান বা অর্থমন্ত্রী বা এই সরকারের যারা আছেন নীতি নির্ধারক, তারা যদি আইএমএফকে এনশিওর করে যে হ্যাঁ আমরা তোমাদের শর্তগুলো বাস্তবায়ন করব, তাহলে হয়তো এই ঋণটা আবার রিভাইভ হবে এবং আমরা কিস্তি পাবো। আপনি যে শর্তের কথা বলছেন সেই শর্তের মধ্যে আপনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের উদ্যোগ নিয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডে আমরা সর্বশেষ যেটি দেখলাম যে এটিকে 2 ভাগ করার একটি অধ্যাদেশ হয়েছিল, কিন্তু ঠিক 2 ভাগ এখনও পর্যন্ত হয়নি। মানে এর যে কাঠামো তৈরি করা বা এখানে যে 2 জন সচিব নিয়োগ দেওয়া, আমরা যদিও সর্বশেষ সরকারের যে এই সচিব পর্যায়ের যে কমিটি নিকার মিটিং, সেইখানে এইটির আলোচনা হয়েছিল, আমরা শুনেছিলাম, কিন্তু মানে এর বাস্তবায়নটা এখনো পর্যন্ত আমরা দেখছি না। এই সংস্কারটাকেই কি আসলে আইএমএফ
এর কাছে খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, নাকি আপনার যে ভর্তুকির কথা বলছিলেন বিদ্যুতের দাম বৃদ্ধি বা গ্যাসের দাম বৃদ্ধি, সেই দিকে বেশি করে জোর দিতে পারে আওয়ামী লীগ? যে আইএমএফের বেশ কয়েকটা, আপনি যদি সাম্প্রতিক আইএমএফ বিভিন্ন যেসব রিপোর্ট প্রকাশ করেছে এগুলি গ্লোবাল রিপোর্ট, কিন্তু সেখানে বাংলাদেশ প্রসঙ্গেও আছে। যেমন আইএমএফের একটা শর্ত ছিল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বাড়ানো। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আজকে বিদায় নিলেন, আহসান এস মনসুর, ওনারা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটা খসড়া তৈরি করে সরকারকে দিয়েছিল, যেটা অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের একদিন আগে ফেরত দিয়েছে, যে এটা নির্বাচিত সরকারের করা উচিত। তো বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বাড়ানো এটা হচ্ছে করতে হবে, সেটা ওই খসড়ার মাধ্যমে করুক অথবা অন্য খসড়া করে করুক। ওখানে খসড়ায় গভর্নরের হচ্ছে মন্ত্রী মর্যাদা, গভর্নরকে সরকার চেঞ্জ করতে পারবে না, এরকম অনেক বিষয় ছিল। হয়তো এই বিষয়গুলো না রাখলেও বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা বাড়াতে হবে। এটা হচ্ছে কিন্তু আজকেই দেখলাম আমরা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি অর্ডার দিয়েই সরকার তার চুক্তির মেয়াদ বাতিল করে দিল। হ্যাঁ, এখন নতুন একজন গভর্নর, এখন সরকারের এই ক্ষমতা আছে, আইন অনুযায়ী সরকার এটা পারে এবং সরকার সেটা করছে। এ প্রসঙ্গে আমি আসছি না, আমি আসছি যে যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বাড়ানো, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে তার ব্যাংকিং সেক্টরটাকে সে মনিটর করবে, তারপরে ইন্সপেকশন করবে এবং সে স্বাধীনভাবে ব্যবস্থা নিতে পারবে। এখন কিন্তু সেটা পারে না অনেক ক্ষেত্রে। আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের সময় বলা হয় যে এস আলম গ্রুপ যেভাবে ব্যাংকগুলিকে দখল করছে বা ব্যাংক থেকে টাকা লুট করছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের বরং আরও সহযোগিতা ছিল। এই সহযোগিতাটা বাংলাদেশ ব্যাংক নিজে থেকে করছে নাকি সরকারের নির্দেশনায় করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসলে ওই স্বাধীনতাটা নাই যে সে স্বাধীনভাবে সব কিছু করতে পারবে, সেটা এনশিওর করা। এটা গত অক্টোবরের মধ্যে করার কথা ছিল, সরকার তো সেটা করেনি। আমাদের যে এক্সচেঞ্জ রেট হচ্ছে বাজার ভিত্তিক করা, যেটা আইএমএফের শর্ত ছিল, এবং বাংলাদেশ ব্যাংক বলছিল যে আমরা বাজার ভিত্তিক করেছি, কিন্তু আইএমএফের সর্বশেষ রিপোর্টে তারা বলছে যে আমাদের এক্সচেঞ্জ রেট আসলে বাজার ভিত্তিক হয় না, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখানে ব্যাপকভাবে হস্তক্ষেপ করছে এবং প্রায় বাজার থেকে ডলার কিনতেছে, কেনার মাধ্যমে হস্তক্ষেপ করছে। এটা একটা। এনবিআরের যেটা হচ্ছে ডিভাইডেশন, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়ে হচ্ছে শেষ করে যায়নি, আমি বলবো শেষ করতে পারেনি। বলার অর্থ হলো যে সরকার চেষ্টা করতে পারেনি, কিন্তু আমি বলবো যে আসলে শেষ করে যায়নি। তারা মাঝখানে অনেক সময় নিয়েছে, কিন্তু সরকারের একদম শেষ মুহূর্তে ইলেকশনের কয়েকদিন আগে তারা হচ্ছে নিকার মিটিং করে এবং হচ্ছে আপনার যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি বা রুলস অফ এলোকেশন এইগুলি ঠিক করে, এইগুলি কিন্তু সরকার চাইলে আরও 3 মাস 6 মাস আগেই করতে পারত এবং 2 জন সচিব নিয়োগ দিতে পারত। আমাদের সরকারে এত সচিব, সেখানে তারা হচ্ছে সচিব খুঁজে পায়নি নিয়োগ দেওয়ার মতন, সেটা কিন্তু ব্যাপারটা না। তারা হচ্ছে এটা জুলাই রেখে গেছে যে পরে সরকার আশা করুক, আমরা করতে যে হচ্ছে এখানে অনশন হয়েছে, পোর্ট বন্ধ হয়েছে, হ্যাঁ আবার এখন কি হয়, পক্ষে বিপক্ষে মত আছে, ট্যাক্স কাটারও চাচ্ছে না, অ্যাডমিন কাটারও চাচ্ছে না, ফলে ওটা এরকম একটা ঝামেলা পরে সরকারের জন্য রেখে গেছে। কিন্তু দেখেন যে এখানে এনবিআর সংস্কার আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটা হচ্ছে এখন 7-এর নিচে, এটাকে হচ্ছে বাড়াইতে হবে। আমাদের আইএমএফের প্রত্যেকটা ঋণের কিস্তি সার করার আগে একটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা হচ্ছে রাজস্ব আহরণের একটা শর্ত দেয়। আমরা সেই 2023 সালের 30 জুনে ঋণ নেওয়ার পর থেকে আমরা মোটামুটি অন্য সব শর্ত বাস্তবায়ন করলে এই রাজস্বের শর্ত কিন্তু আমরা কখনোই বাস্তবায়ন করতে পারিনি। এবং অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার তখন এক ধরনের যুক্তি দিত যে এখন হচ্ছে দেশে এই যে ডলার ক্রাইসিস ইত্যাদির কারণে দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, সেই কারণে রাজস্ব কম, এটা ঠিক হলেই রাজস্ব বেড়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারে হচ্ছে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, সরকার পতন হয়েছে, ব্যবসা বাণিজ্য পুরো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এসব বলে পার করে দিচ্ছে, সামনে ইলেকশন, নানান কিছু বলে পার করে দিচ্ছে। কিন্তু এই সরকার, বিএনপি সরকারের সামনে এই ধরনের কিন্তু কোনো যুক্তি নেই। তারা হয়তো এখন সাময়িকভাবে বলতে পারবে যে আমরা মাত্র আসলাম, মাঝখানে দেশে গণতন্ত্র ছিল না, ব্যবসা বাণিজ্যের পরিবেশ ছিল না, আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি, সামনে বাড়বে, এটা বলে হয়তো আইএমএফকে আশ্বস্ত করার চেষ্টা করতে পারবে, কিন্তু আইএমএফ তাতে কতটা আশ্বস্ত হবে সেটা। কিন্তু আমি আপনার কাছ থেকে মানে এটি আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, কিন্তু এই প্রসঙ্গেই আমি শুনতে চাই, সেটি হচ্ছে যে আইএমএফের যে শর্ত গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করা, আইএমএফের শর্ত হচ্ছে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা, তার অর্থ হচ্ছে আগামী যে অর্থবছর সামনে আসছে এই সময় বাংলাদেশের কর হার বাড়াতে হবে, সেটা প্রত্যক্ষ কর হোক অথবা পরোক্ষ কর হোক, সেটি বাড়াতে হবে। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে। এখন মূল্যস্ফীতির যে পরিস্থিতি, এরকম সময়ে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েই তারা যদি এই কাজগুলো করতে যায়,
সেটি কি আসলে সরকারের জন্য খুব মানে ইতিবাচক হবে বলে মনে করেন, নাকি সরকার কি এই ধরনের পদক্ষেপ নেওয়ার ঝুঁকি নিবে? দেখেন যে গ্যাস বিদ্যুতের দাম বাড়াইতে হবে ব্যাপারটা এমন না, গ্যাস বিদ্যুতের ভর্তুকি কমাইতে হবে, এটা হচ্ছে আইএমএফের মেন শর্ত, এবং সরকারও সেই ভর্তুকিটা কমাতে চায়। এখন ভর্তুকি আপনি দুইভাবে কমাইতে পারেন, একটা হচ্ছে দাম বাড়িয়ে কমাইতে পারেন, আরেকটা হলো যে এই সেক্টরে যে অনিয়ম দুর্নীতি আছে, যে লুফলস আছে, সেইগুলি কমায় আপনি উৎপাদন খরচটা কমায় আনতে পারেন। আপনি যদি দেখেন যে সালেউদ্দিন আহমেদের সর্বশেষে বাজেট দিলেন, বাজেট বক্তব্যের মধ্যে উনি বলছেন যে আমরা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করে হলো বিদ্যুতের উৎপাদন খরচ 10% কমায় নিয়ে আসবো, কিন্তু সেটা কিন্তু তারা বলে গেছে, কিন্তু করতে পারে নাই। যদি সেটা করতে পারে, যদি হচ্ছে আপনার আজকে হচ্ছে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী উনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় যেসব হচ্ছে বিদ্যুতের চুক্তি হয়েছে, এই নতুন সরকার সেটা হচ্ছে আবার রিভিজিট করবে, সেগুলি হচ্ছে পর্যালোচনা করবে, পর্যালোচনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে যদি হচ্ছে আপনার যে হলো সরকার যে হলো এই পাওয়ার পারচেসিং এগ্রিমেন্টটা যদি সংশোধন করে কম দামে তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারে, তাহলে কিন্তু দাম না বাড়িয়েও হচ্ছে ভর্তুকি কমানোটা সম্ভব। এখন সরকার যদি করে যে আপনার হ্যাঁ ওদিকে হচ্ছে উৎপাদন খরচ কিছু কমাইলো, প্লাস হলো যে দেশের সাধারণ মানুষের উপর সামান্য কিছু বার্ডেন যদি সরকার শেয়ার করে, দুদিকে মিলে যদি করে, তাহলে হচ্ছে মানুষও এটা মেনে নেবে। কিন্তু পুরাটাই যদি হচ্ছে মানুষের উপর চাপাই দেওয়া হয় এবং আগের মতো যদি এই সেক্টর লুটপাট চলতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে দেশের মানুষও মানবে না, অর্থনীতিও হচ্ছে চলবে না, এবং এই সরকার যেসব অঙ্গীকার করে নির্বাচনে জিতেছে এবং সরকার গঠন করেছে, তো সেগুলি তারাও ফুলফিল করতে পারবে না, ফলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা আসবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে আইএমএফের কী শর্ত রয়েছে এবং তারা এই শর্তগুলো নিয়েই আলোচনা করার জন্য আসছে বলে আবুল কাশেম মনে করেন। আসলে শর্তগুলো বেশ কঠিনই বলা যেতে পারে, খুব সহজে এইগুলো বাস্তবায়ন করা যায় না, সেটি ব্যাংক খাতে সংস্কার হোক অথবা রাজস্ব আয় বৃদ্ধি অথবা ভর্তুকি কমানো, যেটিই বলেন প্রত্যেকটিই কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জিং। আমরা আশা করব আবুল কাশেম যেভাবে বলছিলেন যে সরকার যে কাজগুলো করবে, যেখান থেকে আসলে সাশ্রয়টা সহজে করা যায় অথবা জনগণের উপরে চাপ সৃষ্টি না করে সাশ্রয় করা যায়, সেই ধরনের পদক্ষেপ সরকার নেবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।